হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে। হাই, আমি রয়েছি শৈলী। উড়ো চিঠিতে আবারও একটা নতুন চিঠি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আজকে চিঠিটা কে পাঠিয়েছে? আজকে চিঠিটা পাঠিয়েছে ডালিয়া। তো এই চিঠিটা আমি পার্সোনালি পড়েছি, ভীষণ ইমোশনাল একটা চিঠি। আর একটা এজে আর স্টেজে গিয়ে আশা করি তোমরা সবাই এটা রিলেট করতে পারবে। আর আমি তো ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। প্লিজ গোটা চিঠিটা একবার শুনবে তোমরা। এবং তোমরা যদি চিঠিটা শোনার পরে মনে হয় যে তোমরাও এই চিঠিটার সঙ্গে রিলেট করতে পারছো, তোমাদের কিছু মেমোরিজ যেটা এই চিঠিটা পড়ে তোমাদের মনে পড়ছে, তাহলে নিচে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবে। এবং অবশ্যই সেই মেমোরিজগুলোও আমাদেরকে চিঠির আকারে লিখে পাঠাবে। কে বলতে পারে পরের চিঠিটা হয়তো আমরা তোমারই পড়বো। একদম পড়ো। আজকের চিঠিটা শুরু করছি। চিঠিটা পৌঁছাবে কি? নিশ্চয়ই পৌঁছাবে। শ্রদ্ধেয় আব্বা, আসসালামু আলাইকুম। জানি না তুমি কেমন আছো। গত কয়েক বছর ধরে দেখিনি তোমায়, শুনিনি তোমার স্নেহমাখা মধুর ডাক। তোমায় খুব মনে পড়ে আব্বা, খুব মিস করি তোমায়। তুমি কি আমায় ভুলে গেছো, নাকি তুমিও এমন করেই মনে করো আমায়? আমার কথা কি তুমি ভাবো? আমার মতন কি তোমারও দু চোখ বেয়ে জল আসে? একরাশ কান্না কি তোমারও গলায় দলা পাকায়? আব্বু, খুব মনে পড়ে তোমায়। কত না বকুনি দিয়েছি, একদম বাচ্চা ছেলের মতো ভেবে তোমার মা হয়ে তোমায় শাসন করতাম। আর করব নাই বা কেন বলো? ডায়াবেটিক পেশেন্ট ছিলে, অথচ মিষ্টি খেতে আমৃত্যু ছাড়লে না। ডক্টর কাকুর করা বারণ আর তোমার লুকিয়ে মিষ্টি খাওয়া, এ নিয়ে আমার বকা ছাড়া আর উপায় ছিল না। কিন্তু তুমি হাসতে, তোমার সেই হাসি মুখ মনে করে আজ কত কাঁদি। তা কি তুমি জানো? আমার হৃদয়ের আকুতি কি তোমার কাছে পৌঁছায়? পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তোমার জুড়ি মেলা ভার। সাদা ধপধপে চাদর টান টান করে বিছানো থাকতো খাটে। আমি স্কুলে যাওয়ার আগে তোমার ঘর পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব ছিল আমার। আমি করতামও, কারণ কাজের বুয়া আর অন্য কারোর কাজ তোমার পছন্দ হতো না। বাগান ভর্তি ফল ফুলের গাছ ছিল, নিজের হাতে তুমি তার পরিচর্যা করতে। বাগান আলো হয়ে থাকতো। কিন্তু আজ তোমার অভাবে তোমার সাজানো বাগান অন্ধকার, আগাছার জঙ্গলে পরিণত হয়েছে। তাই হয়, শুধু বাগান কেন, আমাদের জীবনটাও তাই হয়ে যায় বাবা মা না থাকলে। যেমন মায়ের অভাবে যৌথ সংসার আর ছন্ন ছাড়া, তাই তো আমি আর ওখানে যাই না আব্বা। কেন যাব? সবাই যেন পর, মুখের হাসি মেকি কেমন যেন নোনা ধরা ইটের উপর চুনসুরকির প্রলেপের মতো। তাই হয় বোধহয় না বাবা মার অ্যাবসেন্সে। আর শুধু বাবা মার অ্যাবসেন্সে নয়, ব্যাপারটা হচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পরে যখন মেয়েটার বাবা মা চলে যায়, স্পেশালি সেই সময় কোথাও যেন গিয়ে তার যে নিজের বাড়িটা, যে বাড়িতে সে বড় হয়ে উঠেছে সবার সঙ্গে, সেটা কোনোভাবে যেন তার থেকে অনেকটা দূরে সরে যায়। একদমই তাই। সেই মানুষগুলো হয়তো ছোটোবেলা থেকেই তাদেরকে দেখছে, তাদের সঙ্গে বড় হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে বাবা মার সাপোর্ট বা বাবা মা তাদের জীবন থেকে চলে গেলে সেই মানুষগুলো যেন অটোমেটিক্যালি অনেকটা দূরে চলে যায়। এক্স্যাক্টলি তাই। খুব ভোরে চা পানির নেশা ছিল তোমার, মা বানিয়ে দিত প্রথম কাপ। আবার আমার ভোরের ঘুম খুব প্রিয় ছিল, আমি ঘুম ভাঙলেও উঠতাম না। কিন্তু তোমরা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে। ফজরের নামাজ শেষ হওয়ার পর আরেক কাপের নেশা লাগতো তোমার। আর আমি তখন তোমার চা নিয়ে হাজির হতাম তিনতলার ঘরে। দেখতাম কি সুন্দর স্নিগ্ধ হাসিতে চোখ দুটি হাসতো তোমার। আমি খুব শান্তি পেতাম আব্বু। তোমার ওই স্নিগ্ধ হাসিটির জন্য আমি ভোরে ওঠা রপ্ত করে নিয়েছিলাম। তোমাদের সাথে বসে চা খাওয়ার এক আলাদা স্বাদ ছিল। এখন আর ফজরের নামাজ শেষে চা খাই না, তুমি মা নেই আর অভ্যাসটাও রাখিনি। ভালো লাগে না আব্বু, খুব কান্না আসে। আর কার সঙ্গেই বসি বলো? তোমার জামাই আর নাতি নাতনিদের তো আর সেই অভ্যেস নেই। ছোটবেলায় মায়ের কাছে বকা খেয়ে লুকাতাম তোমার কাছে, আর তোমার কাছে বকা খেলে মায়ের কাছে। একজন বকা দিয়ে নিজে কাঁদতো আর অপরজন স্নেহ ভরে বুকে আশ্রয় দিত। আজও বুঝিনি আমি তোমাদের কাকে কত বেশি ভালোবাসতাম, কিন্তু এটা উপলব্ধি করতে পারি তোমরা আমায় কতখানি ভালোবাসতে।
আর কতখানি তোমরা আমার আপন ছিলে। বিশ্বাস করো আব্বু, প্রতিটি মুহূর্তে তোমাদের অভাব অনুভব করি। তোমরা নেই তো মনে হয় কোথাও কোনো আলো নেই, সবখানে শুধু আধার আর আধার। তোমরা বকলে রাগ অভিমান করতাম, মা নিজের হাতে খাইয়ে দিত। তুমি আমায় বকলে সারাক্ষণ মন খারাপ করে থাকতে, আমার পছন্দের জিনিস উপহার দিতে। তোমাদের সেই বকুনি, তিরস্কার আর ভালোবাসা আজ আমার চলার পথে পরম পাথেয়। তুমি ভালো থেকো আব্বু, মায়ের কাছেই কি আছো? মায়ের খেয়াল রেখো। আমি রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি তোমাদের জন্য। যত দিন জীবিত থাকবো তোমাদের ভালোবাসা মাথায় নিয়ে থাকবো। আব্বু, চুপি চুপি একটা কথা বলবো, রেগে যাবে না তো? আমি না তোমার চেয়ে একটু বেশি মাকে ভালোবাসি। মাকে বলে দিও তার আদরের ডালিয়া খুব ভালো আছে, না হলে আমার অভিমানী মা যে অনেক কষ্ট পাবে। তোমরা ভালো থেকো, খুব মিস করি তোমাদের। আজ তারাদের মাঝে খুঁজে চলি তোমাদের, কিন্তু পরপারে নিশ্চয়ই দেখা হবে। আমায় ভুলে যেও না আব্বু। আমি আবার তোমার আঙুল ধরে হাঁটতে চাই, তোমাদের ভালোবাসা নিয়ে তোমাদের সাথেই থাকতে চাই। খুব মিস করছি তোমাদের। আল্লাহ হাফেজ। ইতি তোমাদের স্নেহধন্য ডালিয়া। ভীষণ ইমোশনাল একটা চিঠি। আমরা যখন ছোট থাকি তখন ভীষণভাবে আমাদের মনে হয় আমাদের সাথেই যেন আমাদের বাবা মারা সারা জীবন থাকবেন, কিন্তু যখন একটা স্টেজে আর এজে পৌঁছাই তখন কঠিন রিয়ালিটিটা আমাদের সামনে এসে দাঁড়ায়, তাই নয় কি? সে তো অবশ্যই। আসলে আমরা যখন ছোট থাকি আমাদের পরিসরটা খুব ছোট থাকে, এবং আমরা যত বড় হতে থাকি আমাদের সার্কেল বড় হয় আরও। আমরা চোখের সামনে নিজের প্রিয়জনদের মৃত্যু দেখতে শুরু করি, তখন আমরা হঠাৎ করেই এক ধাক্কায় অনেকটা বড় হয়ে যাই। আমাদের জীবনে ঘটে যাওয়া যেমন প্রত্যেকটা ঘটনা আমাদেরকে বড় করে তোলে, তেমনিভাবেই আমাদের কাছের মানুষের মৃত্যু আমাদেরকে অনেকখানি এক ধাক্কায় বড় করে দেয়। সে তো অবশ্যই। আজকের এই ইমোশনাল চিঠিটা এখানেই শেষ করলাম। তোমাদেরও যদি এরকম কোনো চিঠি থাকে যে মানুষটা তোমাদের সাথে নেই কিন্তু তোমার মনে সারা জীবন থেকে যাবে, তাহলে কিন্তু আমাদের উড়োচিঠি submit@gmail.com পাঠাতে ভুলো না। হ্যাঁ, আমাদেরকে মেল পাঠিয়ে দাও, এবং তোমাদের ওই চিঠিটা আমরা পরবর্তীকালের কোনো এক নতুন এপিসোডে পড়ব, এবং তোমার কাছের মানুষটার কাছে সেই চিঠিটা ঠিকই পৌঁছে যাবে। তাহলে আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে পরের সপ্তাহে একটা নতুন চিঠি নিয়ে। একদম। টাটা। টাটা।